শ্রমশ্রী প্রকল্পে যদি আপনি নিখুঁতভাবে সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সরকারি যে গাইডলাইন রয়েছে এর ব্যাপারে 31 পাতার গাইডলাইন, সে গাইডলাইন আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে যে কোথায় কি বলা হয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপলোড দিতে হবে। না হলে দেখুন যে কোনো সময় আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে থেকে যেতে পারে, রিজেক্ট হয়ে যেতে পারে, অ্যাপ্রুভ হবে না। তো আপনি দেখে নেবেন। তো দেখুন আপনি কিভাবে সেই স্টেপ বাই স্টেপ যে আলোচনা করা হয়েছে সমস্ত বিষয় আপনাদের দেখাবো, সেখানে কি বলা রয়েছে এবং আপনি কিভাবে এই পিডিএফ আপনি ডাউনলোড করবেন সেটাও আপনাদের। তবে তার আগে আমার চ্যানেলকে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন। দেখুন এটি হচ্ছে সেই 31 পাতার পিডিএফ। এই 31 পাতার পিডিএফে 1 থেকে 8 নম্বর পাতায় এখানে কিভাবে আপনি ইনস্টল করবেন তার ডিটেলস বলা রয়েছে। তো কিভাবে ইনস্টল করবেন তার উপরে একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো দেখুন পেজটি ইনস্টল করার পর কিভাবে লগ ইন করবেন সেখানে বলা রয়েছে এবং এখানে দেখুন ফার্স্টে যেটা স্টেপ রয়েছে এখানে ইন্টার পার্সোনাল ডিটেলস দিতে হবে। পেজটা হচ্ছে এরকম অ্যাপসের পেজ এবং নিচের দিকে আসুন, এখানে ডিটেলস বলা হয়েছে। ফার্স্ট এখানে দেখুন যেটা বলা হয়েছে যে এখানে যিনি আবেদনকারী রয়েছে তার অফিসিয়াল পরিচয়পত্র অনুযায়ী পূর্ণ নাম লিখতে হবে। অর্থাৎ আবেদনকারীকে এখানে সম্পূর্ণ নাম লিখতে হবে, কোনো একটা অংশ যাতে বাদ না পড়ে, কোনো একটা ওয়ার্ড যাতে বাদ না চলে যায়। এবং অফিসিয়ালি পরিচয়পত্র, অর্থাৎ দেখুন অফিসিয়ালি পরিচয়পত্র বলতে এখানে আপনি আধার কার্ড দিতে পারেন বা ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা পরিচয়পত্র হিসেবে যে কোনো ডকুমেন্ট দেখে আপনি ভালোভাবে টাইপ করবেন। তারপরে দেখুন একটি মোবাইল নাম্বার দিবেন, সেই মোবাইল নাম্বার যাতে অ্যাক্টিভ থাকে, কারণ সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং শুধু ওটিপি নয়, যে কোনো প্রয়োজনে আপনাকে ফোন করতে পারে। তারপরে দেখুন একটি এমার্জেন্সি মোবাইল নাম্বার দিবেন, কারণ ফার্স্টে যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে যদি আপনাকে না পায় তাহলে সেকেন্ড যে মোবাইল নাম্বার দেবে সেই সেকেন্ড মোবাইল নাম্বারে যাতে আপনাকে পায়, কিন্তু সেকেন্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি এটা যাচাই করার জন্য ব্যবহৃত হবে না। তারপরে পিতা অথবা স্বামীর নাম নির্বাচন করবেন, অভিভাবকের পূর্ণ নাম দিবেন, যিনি আপনার অভিভাবক তার পূর্ণ নাম এখানে টাইপ করবেন। পুরুষ মহিলা নির্বাচন করবেন, ধর্ম অর্থাৎ আপনি কোন ধর্মের মানুষ আপনি সেটা সিলেকশন করবেন। তারপরে দেখুন এসটি, এসসি, ওবিসি, জেনারেল, এগুলো ভালোভাবে সঠিক যেটা প্রযোজ্য হবে আপনার ক্ষেত্রে সেই অপশান আপনি চুজ করবেন। এটা দেখুন, এটা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে ভালোভাবে দিবেন। অফিসিয়ালি পরিচয়পত্র অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড বা আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেটা হচ্ছে বেস্ট। তাহলে আপনি জন্ম সার্টিফিকেটে যে জন্ম তারিখ থাকবে সেই তারিখ আপনি এখানে দেবেন। তারপরে দেখুন 12 ডিজিটের আধার নাম্বার অটোমেটিকভাবে ইনপুট হয়ে থাকবে এবং এখানে দেখুন খাদ্য সাথী যেটা কার্ড রয়েছে অর্থাৎ যেটা রেশন কার্ড, সেই রেশন কার্ডের এখানে টাইপ অর্থাৎ PHH, SPHH, এই যে ক্যাটাগরি রয়েছে AA, আপনার কার্ডে কোন ক্যাটাগরি রয়েছে সেটা চুজ করবেন এবং এখানে দেখুন রেশন কার্ড নাম্বার দেবেন। রেশন কার্ডের যেটা নাম্বার রয়েছে পূর্ণ নাম্বার দেবেন। ধরুন কোনো রেশন কার্ডে ধরুন যদি 0 থাকে প্রথমে, আপনি এমনটা যদি আপনি করেন তাহলে হবে না যে 0গুলোকে বাদ দিয়ে সংখ্যাগুলি পরের সংখ্যাগুলি আপনি লিখছেন, সেটাও কিন্তু করা যাবে না। তাহলে 0 দিয়ে যদি শুরু হয় তাহলে 0 দিয়ে আপনাকে সেখানে টাইপ করতে হবে। তারপরে দেখুন ইপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বার আপনি ভালোভাবে টাইপ করবেন দেখে দেখে এবং সেখানে BSK, ROA, এই যে এগুলো থাকে ROE, এইগুলো এই BSK, ROE এগুলো কিন্তু আপনাকে সেখানে টাইপ করতে হবে। তারপরে এখানে দেখুন 2 নম্বর স্টেপে যেটা বলা হয় যে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা এখানে দিতে হবে। তো দেখুন এই পেজটি এখানে নিচে ডিরেকশন দেওয়া রয়েছে, সেখানে জেলা আপনি ভালোভাবে নির্বাচন করবেন, মহকুমা, ব্লক, থানা, পিনকোড, স্থায়ী ঠিকানা এখানে ভালোভাবে দেখুন। এখানে নিচের দিকে দেখুন এখানে স্থায়ী ঠিকানা রয়েছে। তো স্থায়ী পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানায় দেখুন এখানে হয়তো আপনি দেখা হলো যে আপনি শুধু এখানে ভিলেজ লিখে ছেড়ে দেবেন, না এখানে পূর্ণ ঠিকানা অর্থাৎ প্রথমে ভিলেজ দিবেন, তারপর পোস্ট অফিস দিবেন, তারপরে PS অর্থাৎ থানা দিবেন, তারপরে ডিস্ট্রিক্ট দিবেন, তারপরে পিন নাম্বার দিবেন এবং শেষের দিকে WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবেন। তাহলে এইভাবে একটা পূর্ণ আপনি একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখুন এখানে দেওয়া রয়েছে অ্যাড্রেস, এখানে দেওয়া রয়েছে দেখুন পৌরসভা, থানা, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং নিচের দিকে আর একটু আসুন, এইখানে দেখুন ভালোভাবে উপরে যদি ব্লক চুজ করেন, যদি আপনি ব্লক দেন, ব্লকের আন্ডারে হন তাহলে দেখুন ব্লক হলে সেখানে কি কি অপশন থাকবে
আর যদি মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার আন্ডার হন তাহলে কি কি অপশন আসবে এবং কর্পোরেশন আন্ডার হলে কি কি অপশন থাকবে, এখানে তিনটা এখানে ছকের মাধ্যমে ভালোভাবে দেখিয়ে দিয়েছে। স্টেপ নাম্বার 3 দেখুন, এখানে যেটা বলা হয়েছে এখানে ওয়ার্ক লোকেশন ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন তার এখানে ডিটেলস দিতে হবে। এক্ষেত্রে দেখুন এই পেজটি হচ্ছে এরকম। তো এক্ষেত্রে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে এখানে যদি আপনি অ্যাপসের মধ্যে করেন তাহলে অ্যাপসে প্রথমে ছিল 4টি অপশন, কিন্তু পরবর্তীতে শ্রমশ্রী অ্যাপসের সেখানে 2টি অপশন বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং 2টি অপশন রাখা হয়েছে। তো দেখুন এখানে এই অপশনগুলি আপনি কিভাবে ইউজ করবেন ডিরেকশন দেওয়া রয়েছে, আপনি ভালোভাবে দেখে নেবেন। তবুও আপনাদের বলে দিচ্ছি, এখানে ABCD যে রয়েছে, অর্থাৎ এখানে যে 2টি রাখা হয়েছে যে এখন আপনি অন্য রাজ্যে কর্মরত রয়েছেন এবং 2 নম্বর হচ্ছে যে আপনি ভারতবর্ষ বাদে অন্য দেশে আপনি নিযুক্ত রয়েছেন, এই 2টি অপশন রাখা হয়েছে। তো দেখুন এখানে যদি আপনি অন্য দেশে কাজ করেন ড্রপডাউন মেনু পাবেন, সেখানে যে দেশে আপনি কাজ করছেন সেই দেশ আপনি চুজ করবেন। তারপরে অন্য দেশে কাজ করলে একটি বৈধ পাসপোর্ট অবশ্যই আপনার থাকা দরকার এবং তার নাম্বার আপনাকে দিতে হবে। প্রত্যাশিত যাত্রার তারিখ, অর্থাৎ এখানে দেখুন যাত্রার তারিখ নির্বাচন করুন, অবশ্যই এখানে যাত্রার তারিখ এখানে নির্বাচন করতে হবে। যাত্রার তারিখ বলতে এখানে যেটা বোঝাতে চাইছে যে আপনি অন্য রাজ্য বা অন্য দেশ থেকে আপনি পশ্চিমবঙ্গে যে আসবেন তার একটা তারিখ আপনাকে এখানে দিতে হবে। এবং এখানে তো যাত্রা শুরুর স্থান, অর্থাৎ আপনি কোথা থেকে আপনি যাত্রা শুরু করবেন। ধরুন আপনি দিল্লিতে রয়েছেন, তাহলে দিল্লির কোন স্টেশন থেকে আপনি যাত্রা করবেন, না কোন এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করবেন, যেখান থেকে শুরু করবেন সেই স্থানের নাম আপনি দেবেন। গন্তব্য স্থল, আপনি যদি হাওড়া স্টেশনে নামেন তাহলে হাওড়া স্টেশন দেবেন, শিয়ালদা হলে শিয়ালদা দিবেন। আর যদি দমদম এয়ারপোর্ট দেন তাহলে, যদি এরোপ্লেনে আসেন আপনি দমদম এয়ারপোর্টে যদি আপনি নামেন তাহলে সেই নামটা আপনি দিবেন। এবং এখানে দেখুন তারপরে দেখুন যাত্রার মাধ্যম, অর্থাৎ এখানে এয়ার, ট্রেন, বাস, আপনি এরোপ্লেনে এসছেন না ট্রেনে না বাসে, এই অপশন আপনি চুজ করবেন। তারপরে 7 নেক্সট এই অপশন আপনি 7 নেক্সট করে পরবর্তী স্টেপে যাবেন। তো দেখুন 3rd স্টেপে আরও একটু অপশন রয়েছে ওয়ার্ক টাইপ, এখানে ভালোভাবে দেখুন। ওয়ার্ক টাইপ বলতে এখানে সিলেক্ট ওয়ার্ক টাইপ হচ্ছে কাজের ধরন। যদি আপনি সেখানে ক্লিক করেন আপনি কোন কাজ করছেন, হ্যাঁ আপনি রাজমিস্ত্রি করছেন না আপনি ইলেকট্রিক কাজ করছেন না কৃষি কাজ করছেন, সেখানে অনেকগুলি অপশন রয়েছে। যে অপশন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন। আর যদি না থাকে আদার্স অপশন আপনি চুজ করবেন এবং কোন কাজটি করছেন আপনি ভালোভাবে সেখানে কাজের ক্যাটাগরি আপনি টাইপ করবেন। মাইগ্রেশনের সম্ভাব্য তারিখ, অর্থাৎ দেখুন আপনি যে বাইরে যে কাজ করতে গিয়েছেন, হ্যাঁ বাইরে যে আপনি কাজ করতে গিয়েছেন অন্য রাজ্যে বা অন্য দেশে কত তারিখে গিয়েছেন তার একটা আপনি এখানে উল্লেখ করবেন। দেখুন যদি আপনার এক্স্যাক্টলি না জানা থাকে তাহলে একটা সম্ভাব্য ডেট একটা দিবেন, সেখানে আপনি ক্যালেন্ডার আইকন পাবেন, সেখান থেকে আপনি তারিখ নির্বাচন করে নেবেন। আনুমানিক দৈনিক মজুরি, আপনি কত টাকা মজুরি পান, 500, 1000, 1500 সেটা উল্লেখ করবেন। তারপরে এখানে দেখুন নিয়োগকারী, অর্থাৎ এখানে ভালোভাবে দেখুন কর্মীকে কে নিয়োগ দিচ্ছেন তা নির্দিষ্ট করার জন্য ড্রপ ডাউন মেনু, অর্থাৎ আপনি যে বাইরে যাচ্ছেন কাজ করতে আপনাকে কে নিয়োগ করেছে, আপনি নিজে গিয়েছেন না কোনো এজেন্টের মাধ্যমে গিয়েছেন না কোনো অর্গানাইজেশনের মাধ্যমে না কোনো আদার্স পার্সনের মাধ্যমে গিয়েছেন, আপনি সেটা সেখানে উল্লেখ করে দিবেন। এবার নিয়োগকারী পূর্ণ নাম প্রবেশ করানোর ক্ষেত্রে, অর্থাৎ এখানে দেখুন আপনাকে যদি কেউ নিয়োগ করে থাকে, কেউ কোনো এজেন্টের মাধ্যমে যদি আপনাকে নিয়ে যেয়ে থাকে, কোনো পার্সন যদি আপনাকে নিয়ে যায় তাহলে তার পূর্ণ নাম, হ্যাঁ সে কোনো অর্গানাইজেশনের মাধ্যমে যদি যান তাহলে অর্গানাইজেশনের নাম আপনি পূর্ণ ভালোভাবে লিখবেন, পূর্ণ নাম লিখবেন। কোনো ব্যক্তি যদি নিয়ে যায় তাহলে সে ব্যক্তির নাম পূর্ণভাবে লিখবেন, সম্পূর্ণ নাম লিখবেন এবং তার যোগাযোগ নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার ভালোভাবে টাইপ করবেন এবং নিয়োগকারীর সম্পূর্ণ ঠিকানা এবং সেখানে সম্পূর্ণ ঠিকানা দেবেন। হ্যাঁ ডিটেলস আপনি ঠিকানা দেবেন, এমন নয় যে সেখানে শুধু ভিলেজ অর্থাৎ গ্রামের নাম লিখে আপনি ছেড়ে দেবেন, এমনটা না হয়, সেখানে ডিটেলস আপনাকে অ্যাড্রেস ঠিকানা দিতে হবে। তো তারপরে দেখুন আর যদি সেলফ হয় তাহলে সেক্ষেত্রে কোনো কথাই নয়, আপনি যদি নিজেই যদি কাজ করতে যান তাহলে শুধু সেলফ অপশন চুজ করবেন, তাহলে এখানে নিয়োগকারীর নাম নিয়োগকারীর ফোন নাম্বার ঠিকানা প্রয়োজন নাই। তারপরে দেখুন নেক্সট যেটা স্টেপ রয়েছে এখানে দেখুন 4th স্টেপ, এখানে ডিসক্লেমার, অর্থাৎ এখানে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে, ঘোষণা দিতে হবে যে আপনি যে আগের যে তথ্যগুলি দিলেন সেই তথ্যগুলি একদম সঠিক রয়েছে। তারপরে এই বক্সে ক্লিক করবেন এবং এখানে দেখুন অস্থায়ী নিবন্ধন নম্বর তৈরি করেন, এখানে যখনই আপনি ক্লিক করবেন একটি নাম্বার আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে দেখিয়েছে
দেখুন MWIN নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন, এইরকম একটি নাম্বার আপনি পেয়ে যাবেন যখনই আপনি এখানে যখন ক্লিক করবেন। তবে দেখুন এই নাম্বার ক্রিয়েট হওয়া মানে এই নয় যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। অস্থায়ী নিবন্ধন নম্বর বলছে, এটা হচ্ছে অস্থায়ী নিবন্ধন। যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনার এই নাম্বার ক্যান্সেল হয়ে যাবে। সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ দেখুন, 5th স্টেপ হচ্ছে সমস্ত এখানে দেখুন প্রিভিউ ডিটেলস আপনি আবার দেখতে পাবেন। তারপরে ফাইনাল অ্যান্ড সাবমিট, এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে পরে যেটা স্টেপ রয়েছে ব্যাংক ডিটেলস, এখানে ব্যাংকের নাম দেবেন ভালোভাবে। দেখুন এখানে নির্দেশনা দেওয়া রয়েছে, বাংলায় দেখুন ড্রপডাউন মেনুতে ব্যাংকের নাম আপনি নির্বাচন করবেন। তারপরে শাখার নাম এখানে ভালোভাবে করবেন। যে কোনো সময় দেখা যায় যে সাইড ডাউন রয়েছে, সেক্ষেত্রে আপনি ব্যাংকের নাম দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে যে কোনো একটি শাখার নাম সেখানে ক্রিয়েট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনাকে ওয়েট করতে হবে। যখন সাইড ঠিক হবে তখন আপনি সে ব্যাংকের নাম চুজ করবেন এবং নিজে থেকে আপনি শাখার নাম চুজ করবেন, তখন অটোমেটিকভাবে আপনার IFSC কোড চলে আসবে। তো তারপরে দেখুন এটা আপনি ভালোভাবে দেখবেন যে অনেক সময়তে দেখা যায় যে হয়তো শাখা হয়তো একই নাম, শাখা হয়তো একাধিক জায়গায় রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার IFSC কোড যাচাই করে নিতে হবে যে এটা আপনার যে ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে, যে শাখায় যে অ্যাকাউন্ট রয়েছে সেই শাখার IFSC কোড হয়েছে কিনা আপনি দেখে নেবেন। সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। হ্যাঁ, অনেক অ্যাকাউন্টে অবশ্যই দেখা যায় যে প্রথমে শূন্য থাকে। আপনি এমনটা করবেন না যে শূন্যগুলোকে বাদ দিয়ে আপনি শুধু সংখ্যাগুলি মানে শূন্য বাদ দিয়ে আপনি বাকিগুলো লিখবেন। তাহলে শূন্য যদি থাকে প্রথমে, তাহলে সেই শূন্য দিয়ে আপনি শুরু করবেন। মনোনীত ব্যক্তির অর্থাৎ এখানে দেখুন নমিনির নাম এখানে দিতে হবে। আপনি যাকে নমিনি রাখবেন তার নাম দিবেন, তার সাথে কি সম্পর্ক রয়েছে, ফাদার্স, মাদার্স, বা আদার্স অন্য কিছু যদি থাকে তাহলে আপনি ড্রপডাউন মেনুতে পাবেন, সেখানে রিলেশন যেটা হবে সেটা আপনি চুজ করবেন। এবং তার কি দিবেন, তার এখানে আধার নাম্বার এখানে ভালোভাবে দিতে হবে। তার একটা মনোনীত মোবাইল নাম্বার দিবেন এবং এখানে যেটা বলেছে OTP এর জন্য আবশ্যক, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিবেন হয়তো প্রয়োজনে OTPও যেতে পারে, নমিনির যে নাম্বারটি দিবেন। তারপরে পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে 7th যেটা স্টেপ রয়েছে এখানে দেখুন ফ্যামিলি ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। ফ্যামিলি ডিটেলস এখানে দেখুন ইয়েস, এখানে দুটি অপশান পাবেন, ইয়েস নো। যদি নো হয় তাহলে নো করবেন, আর যদি ইয়েস হয় তাহলে দেখুন মেম্বার নেম দিবেন, জেন্ডার অর্থাৎ ছেলে না মেয়ে, মেল ফিমেল, বয়স এবং আধার নাম্বার এখানে দিবেন। এখানে সর্বোচ্চ 2 জনের নাম আপনি অ্যাড করতে পারবেন। দেন হয়তো আপনি এটা মনে করতে পারেন যে আপনি যে জায়গায় কাজ করছেন সেখানে যদি ফ্যামিলি থাকে তাহলে এখানে দিতে হবে, না হলে দিতে হবে না, এমনটা নয়। আপনি বাইরে যে কোনো রাজ্য বা যে কোনো দেশে কাজ করতে পারেন এবং আপনার পরিবার আপনার বাড়িতে থাকতে পারে, তাহলে সেক্ষেত্রেও আপনি তাদের এখানে ডিটেলস আপনি দিতে পারবেন। তো তারপরে দেখুন এখানে লাস্টে 7 নেক্সটে ক্লিক করার পর এখানে 8 যেটা স্টেপ রয়েছে খুব গুরুত্বপূর্ণ, আপলোড ডকুমেন্ট। এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড দিতে হবে। ফার্স্ট এখানে দেখুন ফটো রয়েছে অর্থাৎ ছবি দেখুন খুব সুন্দর একটা ছবি দিবেন। এর নির্দেশিকা দেওয়া রয়েছে দেখুন নিচের দিকে, দেখুন এখানে নোটস ভালোভাবে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। আমি এর বাংলা করেছি, দেখুন আমি বাংলা দেখে আপনাদের বোঝাচ্ছি। ছবি দেখুন সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিবেন, যাতে সেটা দেখুন এই ছবি দিয়ে রেকর্ডে আপনার পরিচয় যাচাই করা হবে, অর্থাৎ এই ছবি দিয়ে আপনার পরিচয়টা যাচাই করা হবে। তাহলে এমনটা আপনি করবেন না যে 10 বছর 15 বছর আগে একটা ছবি আপনি সেখানে আপলোড দিয়ে দিলেন। হ্যাঁ, এমন একটা ছবি দিবেন যাতে বর্তমানে যে আপনার ফেস রয়েছে সে ফেসের সাথে ছবির যাতে একটা মিল থাকে। ছবির ব্যাকগ্রাউন্ড ফ্রেমিং অবশ্যই পাসপোর্ট ছবির নিয়ম অনুযায়ী হতে হবে। তারপরে দেখুন আধার কার্ড, এখানে আধার কার্ড দেখুন, আধার কার্ড হলো প্রাথমিক পরিচয় বা ঠিকানা প্রমাণপত্র, অর্থাৎ সেখানে যাতে যে ঠিকানা থাকবে এবং আগের যে ঠিকানা আপনি যে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেস এবং আধার কার্ডের ঠিকানা যাতে একদম মিল থাকে এবং আধার কার্ডে যেন পরিষ্কারভাবে বোঝা যায় সমস্ত কিছু, অ্যাড্রেস নেম সমস্ত কিছু যাতে ভালোভাবে বোঝানো যায়। এবং এখানে দেখুন আরেকটি এখানে গুরুত্বপূর্ণ জিনিস এখানে নোট করেছে যে কোনো আধার কার্ডে দেখবেন যে ফার্স্ট 2-3টি সংখ্যা রয়েছে এবং লাস্টে 2-3টি সংখ্যা রয়েছে, মধ্যেগুলো ক্রস চিহ্ন রয়েছে, ঠিক আছে, ক্রস মানে স্টার মার্ক রয়েছে। তো দেখুন সেই আধার কার্ডগুলো যদি আপনি দেন তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে ব্যবহার করা যেতে পারে যদি কর্তৃপক্ষ সেটি গ্রহণ করে, অর্থাৎ যারা ভেরিফাই করবে, যারা আপনার এই ফর্মটি আপনার ভেরিফিকেশন করবে তাদের উপর নির্ভর করছে। যদি
সে যদি গ্রহণ করে তাহলে গ্রহণ করতে পারে, আর ওই কার্ডটি সে যদি ইচ্ছা করে তাহলে সেই কার্ডটিকে সে রিজেক্ট করে দিতে পারে। তো আমার পরামর্শ, তবে আপনারা সেই আধার কার্ডে যেখানে পূর্ণ সংখ্যা লেখা রয়েছে সেই আধার কার্ডে আপনারা আপলোড দিবেন, তাহলে সব ঠিক। তবে আপনারা আধার কার্ড যেখানে নাম্বার রয়েছে লেখা 12টি আধার নাম্বার যে লেখা রয়েছে সেই আধার কার্ডে আপনারা দিবেন। ব্যাংক পাসবুক দেখেন, এখানে ব্যাংক পাসবুক দ্বারা উপভোক্তার নাম ও ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে। এখানে ভালোভাবে মিলিয়ে নেওয়া হবে যে ব্যাংকে যে পাসবুক যেটা আপলোড দিবেন সেখানে নাম আপনি সঠিক দিয়েছেন কিনা, আপনি যে নাম যে আগে যে টাইপ করেছেন এবং ব্যাংক পাসবুকে যে নাম রয়েছে সেটা মিলছে কিনা এটা ভালোভাবে দেখে নেবে। এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে কি হবে, টাকা পাঠানো হবে, যে ভাতাগুলি আপনারা পাবেন সেই ভাতা এই অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো, ওই অ্যাকাউন্টেই ভাতা পাঠানো হবে। তারপরে দেখুন ব্যাংক পাসবুক, এখানে দেখুন ব্যাংক পাসবুক দ্বারা উপভোক্তার নাম ও ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে। অর্থাৎ সেই ব্যাংক পাসবুকে যে নাম থাকবে এবং আগে যে আপনার ডকুমেন্ট বা আপনি যে নাম টাইপ করেছেন সে নাম মিল হচ্ছে কি হচ্ছে না সেটা যাচাই করবে। এবং এখানে দেখুন বলে দেওয়া হয়েছে যে ভাতাগুলি আপনি পাবেন সেই অ্যাকাউন্টেই ভাতাগুলি পাঠানো হবে। এবং যে পাতা ব্যাংকের নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম স্পষ্টভাবে দেখা যায় সেই পাতাটি আপলোড করতে হবে। এগুলো সমস্ত কিছু যাতে ভালোভাবে দেখা যায়, তাহলে আপনি ভালোভাবে স্ক্যান করবেন বা ফটো ভালোভাবে করবেন যাতে বোঝানো যায়। অ্যাপ্লিকেশন ফর্ম, যে সিস্টেম থেকে তৈরি হওয়া যে অ্যাপ্লিকেশন যেটা ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনি ভালোভাবে রেখে দেবেন, কারণ অডিটের সময় হয়তো সেই ফর্মটি হয়তো চেক করতে পারে, সেই ফর্মটি হয়তো নিতে পারে, যিনি অডিট করতে আসবেন, যিনি ভেরিফিকেশন করতে আসবেন তিনি হয়তো সেই ফর্মটি চাইতে পারে। তার জন্য আপনারা ভালোভাবে সেই ফর্মটি রেখে দিবেন এবং স্পষ্ট করে আপনি ফটো করার পর সেটা দিবেন। তবে এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অ্যাপসে রয়েছে, এই অ্যাপস এখন কিন্তু যেটা আপডেট হয়েছে এই আপডেট অ্যাপসে কিন্তু এই অপশনটি নাই। পাসপোর্ট, এটা হচ্ছে বাইরে যারা অন্য দেশে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে। ভোটার কার্ড অতিরিক্ত পরিচয়পত্র বা ঠিকানা প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। এখানে ভোটার কার্ড আপনি দিবেন, কারণ ভোটার কার্ড অর্থাৎ এটা অতিরিক্ত পরিচয়পত্র। দেখুন যখন কোনো একটা জায়গায় যখন আপনি একাধিক যখন ডকুমেন্ট দিবেন তখন সেক্ষেত্রে আপনার প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়বে। তো দেখুন ইপিক অর্থাৎ ভোটার কার্ড অবশ্যই আপনি দিবেন। এবং এখানে লাস্টে বলা হয়েছে দেখুন, যদি ফিজিক্যাল কার্ড না থাকে তবে ইপিক কার্ড ডাউনলোড ভার্সন আপলোড করা যায়। ধরুন আপনি অন্য জায়গায় কাজ করছেন, অন্য দেশে বা অন্য রাজ্যে, আপনার কাছে ভোটার কার্ড নাই, তাহলে সেক্ষেত্রে আপনি ইএসআই নেট যে নতুন অ্যাপস বা নতুন যে ওয়েবসাইট রয়েছে ইলেকশন কমিশনের, আপনি সেখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন তার একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন আপনি সেখান থেকে ডাউনলোড করেও আপনি আপলোড করে নিতে পারবেন। ডেট বা রেজিস্টার ডেট, এটা দেখুন সম্পত্তি নিবন্ধনের কাগজ যা ঠিকানা ও মালিকানা প্রমাণ করতে পারে। তাহলে যে কাগজটি দিবেন আপনি সম্পত্তির দলিল যেটা দিবেন সেখানে দলিল, তারপরে দেখো ডেট বা রেজিস্টার ডেট, এই যে কাগজটি দিবেন অর্থাৎ সম্পত্তি নিবন্ধনের কাগজ, সেই কাগজে অর্থাৎ যে কাগজে আপনার নাম রয়েছে, ঠিকানা রয়েছে এবং জমির যে একটা জমির একটা পরিমাণ রয়েছে সেই কাগজটি আপনি সেখানে আপলোড করবেন। তারপরে দেখুন তবে অপশান রয়েছে, সেটা দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে দেখুন নিচের দিকে যেটা আসছে 9th স্টেপ, প্রিভিউ, আপনি ডকুমেন্ট বা সমস্ত তথ্য আপনি এখানে পাবেন, দেখে নেবেন। তারপরে ফাইনাল সাবমিট আপনি মারবেন। ফাইনাল সাবমিট দেওয়ার পরেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে 10th যেটা স্টেপ আসবে এখানে হচ্ছে অ্যাপ্লাই এনি স্কিম, আপনি এখান থেকে আপনার স্কিম অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ ফার্স্টে যেটা অপশন রয়েছে ট্রাভেল অর্থাৎ ভ্রমণের, যে আপনি অন্য দেশ বা অন্য রাজ্য থেকে যে পশ্চিমবঙ্গে আসবেন, এই যে যাতায়াতের যে একটা 5,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা হয়েছে সে 5,000 টাকা আপনি পাবেন। তারপরে পুনর্বাসন ভাতা অর্থাৎ প্রতি মাসে যেটা আপনি 5,000 করে পাবেন, এটা যদি আপনি এখানে টিক দেন তাহলে এই টাকাটা পাবেন। 3 নম্বরে দেখুন এখানে আবার দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান উন্নয়ন, অর্থাৎ আপনি যে কাজ করছেন সেই কাজের দক্ষতা আপনি আরও বাড়াতে চাইছেন। ধরুন আপনি রাজমিস্ত্রি করছেন, তো রাজমিস্ত্রির আরও যে কাজগুলো আরও আপনি ভালোভাবে শিখতে চাইছেন, তাহলে এর জন্য আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে যদি আপনি প্রশিক্ষণ নিতে চান, এবং তার পাশাপাশি আপনাকে কোনো কাজের একটা ব্যবস্থা করে দেবে আর কি, তাহলে আপনি এই বক্সে ক্লিক করবেন 3 নম্বরে।
4 নম্বরে বলা হয়েছে এখানে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান। কর্মশ্রী প্রকল্পের অধীনে যে কর্মসংস্থান রয়েছে তার যদি আপনি কাজ করতে ইচ্ছুক হন তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে সেলফ এমপ্লয়মেন্ট আন্ডার, এর অধীনে যদি আপনি কাজে নিযুক্ত হতে চান তাহলে এখানে ক্লিক করবেন। 6, 7, 8 এই তিনটি হচ্ছে 6, 7, 8 এই তিনটি হচ্ছে লোনের ব্যাপারে, যে কোনো একটি আপনি এখানে দিতে পারবেন যদি আপনি লোন নিতে চান। 9 নম্বর এখানে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি যদি চেক এখানে ক্লিক করেন তাহলে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। নিচের দিকে দেখুন, আপনি যদি চেক ক্লিক করেন তাহলে এরকম দুটি স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। এখানে দেখুন, এখানে ক্লেম নাম্বার রয়েছে, ক্লেম ডেট অর্থাৎ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করবেন, স্ট্যাটাস, LWFC নাম্বার আর এলও নাম্বার পাবেন। আর কিভাবে আপনি ইনস্টল করবেন দেখুন, আপনি ওয়েবসাইট দেখুন, আপনাকে দেখাচ্ছে এখানে কর্মসাথী পোর্টালে যাবেন। কর্মসাথী পোর্টাল এর লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং এখানে গিয়ে দেখুন, এখানে যেটা বলা হয়েছে শ্রমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল, ক্লিক হেয়ার টু ডাউনলোড। এখানে ক্লিক করলে আপনি অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন, তারপরে ইনস্টল করে নিতে পারবেন। হাউ টু ইনস্টল, যে 31 পাতার যে পিডিএফ রয়েছে এখানে ক্লিক করুন। হ্যাঁ দেখুন 31 পাতার পিডিএফ দেখুন এখানে, অর্থাৎ ইনস্ট্রাকশন এখানে আপনি পেয়ে যাবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।